বিএনপিতে বেড়েই চলেছে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ, শৃঙ্খলা ভঙ্গে কঠোর শাস্তির হুঁশিয়ারি, ঐক্য ধরে রাখতে পুরস্কৃত করার পরামর্শ। ফেব্রুয়ারিতে ভোট না হলে বিশৃঙ্খলার শঙ্কা জামায়াতে আমিরের, জনগণ পিআরে সমর্থন দেবে বলে আশা, উড়িয়ে দিলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার যেন অনিয়মের কারখানা, ওষুধ চুরি, অচল যন্ত্রপাতি, বেতন নিলেও দেখা মেলে না চিকিৎসকের, সেবা বঞ্চিত শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় যানজটের অন্যতম কারণ অবৈধ দখল, চলছে সওজের উচ্ছেদ অভিযান। ট্রাম্প জামানায় ডেমোক্রেট শিবিরের জয় জয়কার, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়ে জোহরান মামদানির ইতিহাস, বললেন সবার জন্য দরজা খোলা। For as long as we can remember, the working people of New York have been told by the wealthy and the well-connected that power does not belong in their hands. স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। বিএনপির মনোনয়ন ঘোষণার পর বঞ্চিতদের বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে বহিষ্কার করেছে দল। যদিও বিএনপি ও শরিক দলের নেতারা বলছেন দল কিংবা জোটের হয়ে সর্বশক্তি দিয়ে কাজ করবেন তারা। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কার সহ কঠোর শাস্তির হুঁশিয়ারও দিয়েছে বিএনপি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বহিষ্কার স্থায়ী সমাধান নয়, দলের সংহতি ধরে রাখতে বঞ্চিতদের পুরস্কৃত করার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। মেহেরপুরে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে এভাবেই ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদের সমর্থকরা। দল ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পরেই মুখোমুখি মনোনয়ন প্রত্যাশী দুই নেতা। সারা দেশেই এমন ঘটনা ঘটেছে, যেমন চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা ও সাতক্ষীরায় বিএনপি নেতা শহীদুল আলমের সমর্থকরা বাসস্ট্যান্ড ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর তৃণমূল বিএনপির এই অস্থিরতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, এমন প্রতিক্রিয়া সাধারণ ঘটনা হলেও স্থানীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে। এতে নেতাকর্মীদের দল ত্যাগের ঘটনা ঘটলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এটা তাদেরকে আবারও ফ্রাস্ট্রেট করবে এবং করাটাই স্বাভাবিক। এতে করে দল ক্ষতিগ্রস্ত হতে পারে, দলের অবস্থা দুর্বল হয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মনোনয়ন বঞ্চিত নেতাদের অনেকেই আবার বলছেন দলের স্বার্থে মনোনীত প্রার্থীর জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবেন তারা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম যখন কথা বলছেন, সে সময় তার আসনে জোট মনোনীত এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলছেন, মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করলে দলই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো দলের কোনো নেতা বা কোনো কর্মী যদি জোটের বিরুদ্ধে যেতে চায়, সেই দলের দায়িত্ব থাকবে সেটা ম্যানেজ করা। তাকে বহিষ্কার করবে, তাকে কি করবে, সেটা সেই দলের দায়িত্ব। দলের মধ্যে ইউনিটিটা বজায় রাখতে হবে, যাকেই দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে, কারণ এখন আমাদের গণতন্ত্রের উত্তরণটা হলো মূল কথা। মনোনয়ন ঘিরে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়াকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেখছেন গণতান্ত্রিক দলের সাধারণ ঘটনা হিসেবে। বলছেন, সীতাকুণ্ড ও মেহেরপুরের ঘটনায় ৮ জনকে বহিষ্কার প্রমাণ করে দলের বিরুদ্ধে গেলে যেতে হবে কঠোর শাস্তির মধ্য দিয়ে। রেসে তো আছে ১০ জন, পাবে তো ১ জন, তো কি বিক্ষুব্ধ হবে ৯ জন। আর ৯ জন যদি দলের ডিসিপ্লিন না মেনে যদি কিছু করে, তো দলের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দলের ব্যবস্থা নিচ্ছি, তাকে তো এক্সপেল করে দিচ্ছি আমাদের দল থেকে। সুতরাং ডিসিপ্লিনের মধ্যে না থাকলে তাকে কঠিন সাজা দেওয়া হবে। তবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, বহিষ্কার কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না, এতে দলের সংহতি নষ্ট হবে। দল ক্ষমতায় আসলে মনোনয়ন বঞ্চিতদের পুরস্কৃত করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে নেতাকর্মীদের বোঝাপড়ায় নিয়ে আসার পরামর্শ দেন তিনি। একেবারে সরাসরি শাস্তিতে না গিয়ে, ওই প্রেক্ষাপটটা, যেতে এরা দীর্ঘদিনের ত্যাগী কর্মী বা নেতা,
প্রেক্ষাপটে তো মাথায় রাখতে হবে আপনাকে। আরেকটা হলো যে অন্যভাবে রিওয়ার্ড দেওয়ার একটা প্রমিস তাদেরকে করতে পারে। বিএনপি মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ কিংবা এ নিয়ে সৃষ্ট দলীয় কোন্দল কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে নির্বাচনী প্রচারণা জোরালো হলে তারও স্পষ্ট হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। চাঁদপুর 4 আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান দলীয় মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন সড়ক অবরোধ করে কি দাবি জানাচ্ছেন নেতাকর্মীরা, আর সড়ক অবরোধের কারণে মানুষের ভোগান্তি রয়েছে কিনা? উজ্জ্বল, আসলে আমি আছি চাঁদপুরের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়। আসলে এই ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুরের 5টি আসনের মধ্যে চাঁদপুর 4 নম্বর আসন। আসলে যখন বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে তারপর থেকে কিন্তু আসলে এই জনপদ উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান মনোনয়ন না পাওয়ায় কিন্তু তার দলীয় যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বিক্ষোভের পেটে পড়েছে এবং গতকালকেও কিন্তু এই বাস স্ট্যান্ড এলাকায় সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু আসলে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এই সময়টাতে কিন্তু আসলে চরম যানজটের সৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে থেকেই এই বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্থানে কিন্তু আসলে তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, যার কারণে কিন্তু চাঁদপুরের সাথে যে সংযোগ সড়ক, বিশেষ করে পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে যাতায়াতকারী যে যানবাহন গুলো রয়েছে কিংবা যাত্রী রয়েছে তারা কিন্তু আসলে এখন দুই পাশে কিন্তু আসলে যানবাহন আটকা পড়েছে এবং যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে এবং ক্ষণে ক্ষণে কিন্তু আমরা আসলে ককটেল বিস্ফোরণের কিন্তু শব্দ আমরা শুনতে পাচ্ছি এবং আপনি দেখে থাকবেন যে এই জনপদ কিন্তু আসলে এখন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং টায়ারের আগুন থেকে নিঃসরিত যে ধোঁয়া তা কিন্তু পুরো এলাকা কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি কিন্তু আসলে সৃষ্টি করেছে এবং আপনি ঠিক এই মুহূর্তে শুনতে পেলেন আসলে বিস্ফোরণ হয়েছে ককটেল এবং তীব্র ক্ষণে ক্ষণে কিন্তু আসলে যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এই এলাকার জনপদ এবং এম এ হান্নানের যারা অনুসারী রয়েছে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখন ভুয়া স্লোগান দিয়ে কিন্তু আসলে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের যেটা নেতাকে আসলে তাদের যে কর্মসূচি তারা কিন্তু বলছেন যে রাজপথ ছাড়া তারা কিন্তু ছেড়ে যাবে না এবং এতে করে কিন্তু আসলে এই জনপদের উত্তপ্ত সৃষ্টি হচ্ছে। আমি আরেকটু জানিয়ে রাখি, যিনি মনোনয়ন পেয়েছেন সাবেক এই আসনের এমপি লায়ন হারুন, তারও কিন্তু আজকে আসলে কর্মসূচি রয়েছে, আনন্দ র্যালি রয়েছে এবং আমরা কিন্তু শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু দুই গ্রুপের মধ্যে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং জায়গায় জায়গায় কিন্তু আমরা সংঘর্ষেরও কিন্তু বিচ্ছিন্ন ঘটনার কিন্তু আমরা খবর শুনতে পেয়েছি। তো আসলে এখন বলা চলে যে এই এলাকায় কিন্তু বিএনপির যে মনোনয়ন তা ঘিরে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করছে এবং এখন পর্যন্ত কিন্তু তার থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। তো সবকিছু মিলে আসলে উজ্জ্বল এই ছিল আমার চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে সবশেষ। মনোনয়নের দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ করে চলছিল বিক্ষোভ, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 8ম দিনে বিএনপি পক্ষের শুনানি শেষ হয়েছে। আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদ্ধতি, তবে এবারের নির্বাচন হতে হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। বিএনপির পক্ষে আইনজীবীরা এর আগে 3 দিন শুনানি করেছেন। 8ম দিনের শুনানিতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে রায় বাতিল চেয়েছেন। তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কার্যকর পদ্ধতি, তবে বিএনপি ও জামায়াতের আইনজীবীরা চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল চান। এবারের নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষে
অ্যাটর্নি জেনারেলকে শুনবেন এবং রাষ্ট্রপক্ষের শুনানির পরেই এই মামলার শুনানি শেষ হবে। আজকে আমি আদালতকে যে কথাটাই বলেছি, একটা তুলনামূলক বিচার করেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধানে থাকার কারণে 1996 সালে, 2001 সালে এবং অনিয়মিতভাবে হলেও 2008 সালে মানুষ ভোট দিতে পেরেছে। আর সংবিধানে একথা অন্তর্ভুক্ত না থাকলেও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার, যেটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে গঠিত হয়েছিল, 1991 সালেও মানুষ বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শুনানিতে কি কি যুক্তি তুলে ধরছেন বিএনপি জামায়াতের আইনজীবীরা, বিস্তারিত আর কি তথ্য রয়েছে জানাবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যে আপিল করা হয়েছে, সেই আপিলের 8ম দিনের শুনানি শেষ হয়েছে। 8ম দিনের শুনানি আংশিক শেষ হয়েছে। সেখানে শুনানি করেছেন বিএনপি পন্থী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি তার শুনানিতে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই হচ্ছে নির্বাচনের গ্রহণযোগ্য পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছে সেই নির্বাচনগুলো উৎসবমুখর হয়েছে এবং ভোটাররা আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন এবং এই নির্বাচনগুলো নিয়ে তেমন কোনো বিতর্ক নেই বলেই রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান। এবং তার যে মূল যুক্তিতর্ক ছিল সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ যে রায় দিয়েছিল, সেই রায়টি বাতিল করে দেওয়ার পক্ষে তিনি মত দেন এবং রায়টি বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানান। একই সঙ্গে যেই বক্তব্যটি তারা দিয়েছেন, এর আগে জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির একই বক্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে যে তারা এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর চান, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক, আপিল বিভাগের রায়টি বাতিল হয়ে যাক। তবে যেই নির্বাচনী রোডম্যাপ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে, সেই নির্বাচনটি হতে হবে অন্তর্বর্তী সরকারের অধীনে এবং এই নির্বাচনের পরে যেই সংসদ গঠন হবে সেই সংসদ ভেঙে দেওয়ার পরে চতুর্থদশ যে নির্বাচন হবে, অর্থাৎ এখন যে চলমান যেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে এটি অন্তর্বর্তী সরকারের অধীনেই সম্পন্ন হতে হবে। এর পরবর্তী সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটি হচ্ছে মূলত জামায়াত বিএনপির পক্ষে জোরালো যুক্তিতর্ক এবং এটি বিএনপির আইনজীবীরা লিখিতভাবেও জানিয়েছেন এবং মৌখিকভাবে তাদের আইনি যুক্তিতর্কে তুলে ধরেছেন। সবকিছু মিলে জামায়াত বিএনপির মূল বক্তব্য হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরে আসুক, তবে সেটি কার্যকর হবে আগামী নির্বাচন থেকে, অর্থাৎ এই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরবর্তী যে সংসদ গঠন হবে সেই নির্বাচন থেকে কার্যকর হবে। এবং যেটি তারা বলছেন যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক যে রায় দিয়েছেন সেই রায়ের তারা সমালোচনা করেছেন এবং সমালোচনা করে তারা বলেছেন যে এই রায়টি গ্রহণযোগ্য নয় এবং এটি সময় উপযোগী নয় এবং এই রায়ের ফলে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশে সহিংসতা হয়েছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলে দেশের গণতান্ত্রিক পরিবেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। এটি হচ্ছে মূলত আইনজীবীদের মূল যুক্তিতর্ক। এখন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানি করছেন। অ্যাটর্নি জেনারেল এই রায় বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার পক্ষে তার আইনি যুক্তিতর্ক তুলে ধরছেন। উজ্জ্বল। আদালত পাড়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। পিআর পদ্ধতিতে নির্বাচনে জামায়াত ইসলামের শ্রেষ্ঠ দাবি, তাই জনগণ পিআর পদ্ধতিকে সমর্থন দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। টানা তৃতীয় মেয়াদে জামায়াত ইসলামের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি সিলেটে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের জোট করার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তৃতীয়বারের মতো জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবার জন্মভূমি সিলেট সফরে এসে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের নানা প্রস্তুতির কথাও তুলে ধরেন। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের আমির। জামায়াত আমিরের দাবি, নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক বা পিআরই সবচেয়ে ভালো পদ্ধতি। জনগণও এ পদ্ধতিতে সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে। এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের জোট করার কোনো সম্ভাবনা নেই, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ও নতুন ভোটার তালিকা প্রণয়নের সময় বৃদ্ধির দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। সন্দীপন শুভ, এখন সিলেট।
প্রতিদিনই অফিসে দেরি করে আসাই যেন নিয়মে রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসকদের। অনেকে একই দিনে 3 শিফটের ডিউটি করে পরের 2 দিন কাটান ছুটি। 40 বছর ধরে বেতন নিচ্ছেন অনেকেই, কিন্তু খণ্ডকালীন বহু চিকিৎসককে কখনো দেখেনি সহকর্মীরা। নিয়মিত চুরি হয় ওষুধ, নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করায় নষ্ট হচ্ছে গুণগত মানও। স্বাস্থ্যকেন্দ্রের প্রতি আস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীরা যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে। এখন টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আমি দেখলাম যে গতকাল আপনি হচ্ছে 9:15 আমি বলেছি 9:30 আমার রুগী স্টার্ট করব, আমি একটু ট্রান্সফার কিন্তু করে দিয়েছি 8টায় অফিস করতে। অফিস সকাল 7:30 কিংবা 8টায় হলেও এভাবেই 9টা 10টা কিংবা 11টায় আসার অনিয়মই যেন নিয়মে রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের নিত্যদিনের চিত্র এটি। 7:30টায় কথা আছে, 7:30টায় একটা লোক আসবে, আইসা সাথে সাথে চিকিৎসা শুরু করবে না। একটা হলো আপনার অফিস আওয়ার, আর একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। আমি তো বুয়া মানুষ, সবই তো বাসা অনেক দূরে, সেই বসা করতে। এমনও চিকিৎসক আছেন 40 বছর ধরে কর্মরত মেডিকেল সেন্টারে, প্রতি মাসে নেন বেতনও, কিন্তু সহকর্মীরাই তাকে চেনেন না। ওনাকে আপনি চেনেন? আমার সাথে কখনো দেখা হয় না। কাগজে কলমে দেখা গেছে যে উনি মাসিক টাকাটা পাচ্ছে। জানা যায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার এম.এ. সালামকে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তিনি বসেন মিরপুর চেম্বারে। অথচ মিরপুরে বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হল বা কোয়ার্টার কিছুই নেই। অনেক ডাক্তার আছেন একই দিনে 3 শিফটের ডিউটি করে পরের 2 দিন ছুটি কাটান। 96 জন কর্মকর্তা কর্মচারীর কে কখন আসেন আর যান তার কোনো তথ্য নেই খোদ চিফ মেডিকেল অফিসারের কাছেও। আপনি ডিজিটাল করলে কিন্তু। আমরা দীর্ঘদিন ধরে খেয়াল করছি রোস্টারে থাকা অফিস সময় মানেন না এখানকার বেশিরভাগ চিকিৎসকই। অনেক সময় নির্ধারিত চিকিৎসককে না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় অনেক শিক্ষার্থীকে। এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অবহেলাও চোখে পড়ার মতো। আমরা একটু দেখাতে চাই এখানকার যে ফার্মেসি রয়েছে সেটির কী অবস্থা। ওষুধ নির্ধারিত তাপমাত্রায় না রাখলে তার গুণগত মান নষ্ট হবার শঙ্কা থাকে, কিন্তু এখানে তার কোনো ব্যবস্থা নেই। এভাবেই যত্রতত্র রাখা ওষুধগুলো। আপনি তো ফার্মাসিস্ট, আপনি বুঝেন যে আমার এই ওষুধটা এই তাপমাত্রায় না থাকলে ওইটার মান নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি উদ্বোধনা কর্তৃপক্ষকে কখনো বলেছেন? আমি আমাকে জিজ্ঞেস করলে আমি এই বিষয়ে কিছু মন্তব্য করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গড়ে প্রতিদিন প্রায় 200 জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সেবা নেন। তবে বিশ্ববিদ্যালয়ের বড় সংখ্যক মানুষ পাশের ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল এবং ইবনে সিনায় চিকিৎসা সেবা নেন। আমি আসছিলাম মেইনলি আজকে চর্ম ডাক্তার দেখানোর জন্য, তো ওনারা আমাকে জানাইলেন যে চর্ম ডাক্তার নেই, স্কিন বিশেষজ্ঞ কেউ নেই এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের খুবই কাছে ডিএমসি থাকায় এই জিনিসগুলোকে কর্মকর্তা কর্মচারীরা তেমন কোনো পাত্তা দিচ্ছে না, কর্তৃপক্ষ তেমন কোনো পাত্তা দিচ্ছে না, প্রশাসন এটার দিকে তেমন কোনো ভ্রুক্ষেপ দিচ্ছে না। ডাকসুতে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, নির্বাচনের আগে তাদের ইশতেহারে ছিল 3 বেলা নাপার সেন্টারকে সত্যিকারের মানসম্মত মেডিকেল সেন্টারে রূপ দেয়া, কিন্তু 2 মাসে তার কতটুকু করলো তারা? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং এখানে যে পর্যাপ্ত জনবল দরকার, দক্ষ জনবল, সে দক্ষ জনবলও তারা দ্রুত সার্কুলার দিয়ে তাদেরকে নিয়োগ দেবে। আমাদের ইশতেহারেও রেখেছিলাম এবং মানে টিকার সেই কাজগুলোকে আমাদেরকে কোলাবোরেট করছে। উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটিকে। মানসিক স্বাস্থ্য সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকও নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে হয়তো এই পুরো সার্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টার সংস্কারে প্রায় 3 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে তুর্কি ভিত্তিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা, যার কাজ ইতিমধ্যে শুরু হলেও সেটিও যেন এগুচ্ছে কচ্ছপ গতিতে। ফরহাদ বিন নূর,
এখন ঢাকা। নিউ ইয়র্কের প্রতিটি মানুষের জন্য গণতন্ত্রের দরজা খোলা। মেয়র পদে নির্বাচিত হওয়ার পর ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে একথা জানান নতুন মেয়র জোহরান মামদানি। এর আগে ইতিহাস গড়ে শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন তিনি। ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। জয়ের পর ভক্ত সমর্থক ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনীতিবিদদের শুভেচ্ছায় ভাসছেন মামদানি। তবে রায় ঘোষণার পর এক এক্স বার্তায় নির্বাচনে ভরাডুবির জন্য যুক্তরাষ্ট্রের চলমান সরকারি শাটডাউনকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। এভাবেই ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে নিউ ইয়র্ক সিটির লাখ লাখ ভোটারের মন জয় করেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। গত বছরের অক্টোবরে যখন মেয়র পদে লড়ার ঘোষণা দেন মামদানি, তখন অনেকের কাছেই অচেনা অজানা ছিলেন তিনি। কিন্তু গেল এক বছরে অনেক চড়াই উতরাই পেরিয়ে নিউ ইয়র্কের তরুণ ও প্রগতিশীল ভোটারদের মনে দাগ কাটেন মামদানি। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলেও পড়তে হয় তাকে। তবে সবকিছুকে পাশ কাটিয়ে ভোটের লড়াইয়ে শেষমেশ বিজয়ের হাসি ফুটল ৩৪ বছর বয়সী মামদানির মুখে। তাই তো জয়ের পর ব্রুকলিনে ভক্ত সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপনে অংশ নেন তিনি। জানান, গণতন্ত্রের দরজা নিউ ইয়র্কের প্রতিটি মানুষের জন্য খোলা। Against all odds, we have grasped it. The future is in our hands. My friends, we have toppled a political dynasty. ইতিহাস গড়ে নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন মামদানি। এছাড়া শহরটির সবচেয়ে কম বয়সী মেয়র হওয়ারও রেকর্ড গড়লেন তিনি। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে মামদানি পেয়েছেন ৫০.৪% ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পান ৪১.৬% ভোট। শুরু থেকেই মামদানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ঘোষণা দিয়ে আসছিলেন কুওমো। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর কুওমো ডেমোক্রেট দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সমর্থন বাড়তি আত্মবিশ্বাস দেয় কুওমোর নির্বাচনী পালে। তবে হেরে গিয়ে মামদানিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি তিনি। নবনির্বাচিত মেয়রের পাশে থাকার আশ্বাসও দেন কুওমো। জনগণের রায় মেনে নিয়ে মামদানিকে শুভেচ্ছা জানান আরেক প্রার্থী কার্টিস লিওয়াও। এছাড়া নতুন মেয়রকে শুভেচ্ছা জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, নিউ ইয়র্ক সিটির বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ও ডেমোক্রেট আইন প্রণেতা বার্নি স্যান্ডার্স। কিন্তু মামদানি জিতলেও তাকে খোঁচা দিতে ভুলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফল ঘোষণার পর ট্রাম্প জানান, মেয়র নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য দায়ী দেশটির চলমান শাটডাউন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। জোহরান মামদানি মাত্র ৩৪ বছর বয়সে তিনি জয় করেছেন বিশ্বের অন্যতম বড় শহরের নেতৃত্ব। কিভাবে সম্ভব হলো এই ঐতিহাসিক বিজয়? যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। নিউ ইয়র্ক সিটি বিশ্বের অন্যতম ব্যস্ত, আধুনিক এবং বৈচিত্র্যময় শহর। আর এই শহরের রাজনীতিতে নতুন অধ্যায় লিখলেন জোহরান মামদানি। তিনি এই সিটির ৪০০ বছরের ইতিহাসে প্রথম মুসলিম এবং সবচেয়ে তরুণ মেয়র। ৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিকে শেকড় ভারতের হায়দরাবাদ আর উগান্ডার মাটিতে। ছোটবেলা থেকেই নিউ ইয়র্কে বেড়ে ওঠা মামদানি অভিবাসী জীবনের কষ্ট খুব কাছ থেকে দেখেছেন। একসময় ছিলেন হাউজিং কাউন্সিলর, পরে নির্বাচিত হন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে। কাজ করেছেন গৃহহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে। নিউ ইয়র্কে ভাড়া বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, আর গণপরিবহনও দিন দিন নাগালের বাইরে। এই বাস্তব সমস্যা নিয়েই প্রচারণা চালান মামদানি। ফ্রি বাস সার্ভিস, রেন্ট স্টেবিলাইজড হাউজিং এবং সিটি মালিকানাধীন মুদি দোকান, এই তিনটি পরিকল্পনাই তার জনপ্রিয়তার মূল চাবিকাঠি। তরুণ প্রজন্ম, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে মামদানি তৈরি করেছেন এক নতুন রাজনৈতিক স্রোত। তিনি নিজেকে পরিচয় করিয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে, অর্থাৎ নীতিতে সমাজমুখী, বাস্তবে প্রগতিশীল। তার প্রচার ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক আর রাস্তায় একসঙ্গে, এক ধরনের সামাজিক আন্দোলনের মতো। এই ডিজিটাল ও মাঠ নির্ভর প্রচারণা নিউ ইয়র্কের তরুণ ভোটারদের একত্র করেছে এক নতুন আদর্শে।
অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো নারী কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইতোমধ্যে বিতর্কিত চলে গেছে তার গভর্নরের পদ। এই প্রেক্ষাপটে মামদানির সৎ, নির্ভীক ও জনমুখী ভাবমূর্তি তাকে এনে দিয়েছে অতিরিক্ত বিশ্বাসযোগ্যতা। নিউ ইয়র্ক হল অভিবাসনের শহর। বাংলাদেশি, ভারতীয়, আফ্রিকান, লাতিনো, আরব সহ নানা সম্প্রদায় এখানে বাস করে। মামদানি তার প্রচারণায় বলেছিলেন, এই শহর সবার, শুধু ধনীদের নয়। ধর্ম, বর্ণ ও ভাষার সীমানা পেরিয়ে তিনি জিতেছেন আস্থার ভোট, তৈরি করেছেন এক ইনক্লুসিভ নিউ ইয়র্কের স্বপ্ন। মুদ্রাস্ফীতি, হাউজিং সংকট ও সামাজিক বৈষম্য এই সময়ের চাপে নিউ ইয়র্কবাসী চেয়েছিল এক নতুন দিশা, আর সেই সময়েই উঠে আসে জোহরান মামদানির বিকল্প রাজনীতি, যা মানুষকে দিয়েছে পরিবর্তনের আশা। জোহরান মামদানির এই জয় শুধু এক নির্বাচনী সাফল্য নয়, প্রমাণ করেছে আদর্শ, সততা ও নীতি নির্ভর রাজনীতি এখনও ছুঁতে পারে মানুষের মন। তার সামাজিক ন্যায়, মানবিকতা ও নেতৃত্ব নিউ ইয়র্কের চেহারা বদলে দেওয়ার আশা সমর্থকদের। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে জনসংযোগ করে অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন জোহরান মামদানি। বাবা মা দুজনেই ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় নিউ ইয়র্কের দক্ষিণ এশিয়ার জনগণের পক্ষ থেকে পেয়েছেন বিপুল জনসমর্থন। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কন্টেন্ট ক্রিয়েটরদের মতো ভিডিও বানিয়ে অনলাইনে ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারণা চালিয়ে প্রথম থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন মামদানি। জ্বালাময়ী বক্তব্যে মন জয় করে নেন নিউ ইয়র্কবাসীর। শেষ পর্যন্ত ভোটের মাঠেও করলেন বাজিমাত। নিউ ইয়র্ক সিটি মেয়রের মসনদে বসার ঐতিহাসিক দৃষ্টান্ত তৈরি করলেন 34 বছর বয়সী জোহরান মামদানি। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ও নিউ ইয়র্কের 3 বারের গভর্নর অ্যান্ড্রু কুমো যখন $1 মিলিয়ন খরচ করেছেন প্রচারণায়, তখন স্প্যানিশ, বাংলা, আরবি সহ বিভিন্ন ভাষায় ভিডিও বানিয়ে জনগণের কাছে পৌঁছে যান মামদানি। জোহরান মামদানির ব্যাপক জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ তার বিখ্যাত পরিবার। বাবা ভারতীয় বংশোদ্ভূত মাহমুদ মামদানি জনপ্রিয় গবেষক ও প্রত্নতাত্ত্বিক। মা মীরা নায়ের ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। মনসুন ওয়েডিং, দ্য নেমসেকের মতো বিখ্যাত সিনেমা যার হাতে তৈরি। 1989 সালে উগান্ডায় তাদের দুজনের প্রথম দেখা এবং এর 2 বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। একই সালে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন মামদানি। वर्कर्स मुश्किल से अफोर्ड कर रहे हैं रोटी, कपड़ा और मकान। मैं ये सब बदलने के लिए लड़ रहा हूँ। জন্ম উগান্ডায় হলেও 7 বছর বয়সে বাবার চাকরি সূত্রে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানেই বেড়ে ওঠা, কাছ থেকে দেখেছেন নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রা। ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে নির্বাচন করি। 2020 সালে প্রথমবার রাজনীতির ক্যারিয়ারে নাম লেখান জোহরান মামদানি। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচনে জয়লাভ করেন সে বছর। 2022 ও 24 সালে একই পদে পুনরায় জয়লাভ করেন তিনি। 2025 জুনে অ্যান্ডি কুমোকে হারিয়ে নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রাথমিক ভোটে জয়লাভ করেন মামদানি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কঠোর বিরোধিতা করায় রিপাবলিকানদের সমালোচনার তোপে পড়তে হয় তাকে। এছাড়াও গাজা যুদ্ধে ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করেন তিনি। এমনকি নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাকে গ্রেপ্তারের আহ্বান জানান তরুণ এই কাণ্ডারি। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নিউ ইয়র্কের পাশাপাশি নতুন ইতিহাস তৈরি হয়েছে নিউ জার্সি ও ভার্জিনিয়ার স্টেট গভর্নর নির্বাচনেও। 2টি অঙ্গরাজ্যের ক্ষমতাসীন রিপাবলিকানদের হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন ডেমোক্র্যাট 2 প্রার্থী। নিউ জার্সির ইতিহাসে দ্বিতীয় নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক দলের মাইকে শেরল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেরল পেয়েছেন 56.2% ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াটেরিল পেয়েছেন 43.2%। এদিকে ভার্জিনিয়ার নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার 57.4% ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী উইনসাম আর্ল সিয়ার্স পেয়েছেন 42.4% ভোট। স্প্যানবার্গার ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম নারী গভর্নর। গেল বছর পদটি রিপাবলিকানদের দখলে ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন অভিযানে কি পরিমাণে স্থাপনা উচ্ছেদ করা হলো?
উজ্জ্বল, সড়ক ও জনপথ বিভাগের ভাষ্যমতে তারা বলছেন যে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম লেনের যে দুপাশে বিশেষ করে উভয় পাশে যে স্থাপনাগুলো রয়েছে প্রায় 2 শতাধিক স্থাপনার বিরুদ্ধে তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। এর আগেও কিন্তু তারা এই একই জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছেন, কিন্তু উচ্ছেদ অভিযান চালানোর কয়েকদিনের মধ্যে আবার সেগুলো পুনরায় দখল হয়। তবে আজকে সেনাবাহিনীর সহযোগিতা এবং সেনাবাহিনী এবং সড়ক জনপথ বিভাগের যৌথ অভিযানের মাধ্যমে মূলত এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে তারা দাবি করছেন। তবে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন বাসে যে কাউন্টার ছিল, একই সঙ্গে ফল, বিভিন্ন খাবার হোটেল থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় প্রায় 2 শতাধিক স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় সকাল 11টা থেকে। প্রথমে তারা মূলত হচ্ছে যে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লেন রয়েছে তার পাশ ঘেঁষে যে স্থাপনাগুলো গড়ে উঠেছিল সেগুলোর বিরুদ্ধে অভিযান চালায়। এরপরে এখন বর্তমানে যে পাশে চলছে সেটি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম লেনে, এখানেও বেশ কিছু স্থাপনা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আমরা দেখেছি যে আসলে বেকুর সাহায্যে সবগুলো স্থাপনা এক এক করে ভেঙে দেওয়া হচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীদের দাবি তাদেরকে আসলে পূর্বে জানানো হয়নি। তবে সড়ক জনপথ বিভাগ বলছে যে তাদেরকে বহুবার নোটিশ দেওয়া হয়েছিল এবং তাদেরকে সরে যাওয়ার জন্য গতকালকে মাইকিংও তারা করেছিলেন, কিন্তু তারপরেও তারা নিজ উদ্যোগে না সরার কারণে মূলত হচ্ছে আজকের এই অভিযান। তারা বলছেন যে এই অভিযান শেষে তারা সড়ক সম্প্রসারণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজগুলো করবেন যাতে করে পুনরায় তারা এই জায়গাগুলো দখল না নিতে পারেন। আপনি জানেন আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে দেশের অর্থনীতির লাইফলাইন। এখানে যানজটের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে অবৈধ স্থাপনাগুলো, যেগুলোর কারণে যে দূরপাল্লার পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেগুলো বিরতিহীনভাবে গাড়ি চলে সেগুলোর যাত্রী, চালক এবং শ্রমিক এবং পথচারী উভয়ে বা বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েন। তো সেই ভোগান্তি এড়ানোর জন্য মূলত হচ্ছে আজকের এই অভিযান। তো এ ছিল উজ্জ্বল কুমিল্লা থেকে। কুমিল্লার চান্দিনা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 2 জন। সকাল 10টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে চট্টগ্রামমুখী মার্টসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন 2 জন। আহত 5 জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। সকালে নারায়ণগঞ্জে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম। এ সময় জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে দেশের সর্ববৃহৎ মহারাস লীলা খেলা রাখাল নৃত্য শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন মেলায় ভক্ত দর্শনার্থীদের ভিড় কেমন আর কি আয়োজন চলছে? দেখতেই পাচ্ছেন আদমপুর সানাডাকুরের মণ্ডপে 40তম এবং মাধবপুর জুড়া মণ্ডপে 183তম রাসলীলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে রাখাল নৃত্য বা দুষ্ট লীলার মাধ্যমে তাদের রাসের শুরু হয়েছে এবং এখনো মণ্ডপে চলছে রাখাল নৃত্য। এবং এই মণ্ডপের রাখাল নৃত্যর পরেই কিন্তু যেখানে ময়দান রয়েছে অর্থাৎ মাঠ রয়েছে, সেই মাঠে রাখাল নৃত্য বা দুষ্ট নৃত্য সন্ধ্যা পর্যন্ত চলবে এবং মহারাস যে লীলা, সেই লীলাটি আজকে রাত্রে 12টা থেকে শুরু হবে প্রত্যেকটি মণ্ডপে এবং চলবে ভোর পর্যন্ত। এর আগে কিন্তু মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর এবং মাধবপুরে উভয় জায়গাতে
25 থেকে 30 দিন আগে থেকে তাদের রিহার্সেল শুরু হয়ে যায় এবং তারা প্রস্তুতি নিতে থাকেন। এই রাস উপলক্ষে বিশাল মেলা বসেছে এবং এই মেলাতে যারা দোকানদারি করছেন তারা বলছেন যে দুদিনের মেলায় তারা হয়তো অন্তত 10 থেকে 15 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। এই রাশিয়া দেশ বিদেশের প্রচুর পরিমাণে পর্যটক এসেছে এবং পর্যটকরা ঘুরে দেখছেন, ছবি তুলছেন এবং বিভিন্নভাবে করছেন। এবং আমি এ বিষয়ে কথা বলেছিলাম কমলগঞ্জ উপজেলা মাখনচন্দ্র সূত্রধর সাথে। তিনি জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে এবং এখানে প্রায় 1 থেকে 1.5 লক্ষাধিক লোক এখানে সমাগম হবে এবং তারা মহারাসলীলা উপভোগ করবে এবং মহারাসলীলা উপলক্ষে মৌলভীবাজারের সাজ রব শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু রাখাল নৃত্য শুরু হবে মাঠে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের মাধবপুর থেকে রাস নিয়ে সবশেষ। উজ্জ্বল। ক্রিকেট বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে আগামী 10 নভেম্বর বিসিবির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স 2025, যেখানে দেশের প্রতিটি জেলা ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেধাবী ক্রিকেটারদের বের করে আনতে এবং সার্বিক উন্নতির জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশকে যদি জনপ্রিয় করতে হয়, ক্রিকেটটাকে যদি রুট লেভেলে যদি প্লেয়ার নিয়ে আসতে হয়, আসলে জেলা উপজেলা পর্যায়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যারা ন্যাশনাল টিমে যারা প্লেয়ার খেলছেন তারা কিন্তু আলটিমেটলি সব বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন উপজেলা থেকে উঠে আসেন। তো আমি কখনোই আমার জীবন দশায় দেখি নাই যে জেলার প্রত্যেকটা মানুষ যারা প্রতিনিধিত্ব করেন তারা হয়তো সেন্ট্রালের সাথে একদম পুরো কানেকশন, এই ধরনের আসলে কনফারেন্স আমি কখনো দেখি নাই। তো বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স যেটা হতে যাচ্ছে আমি মনে করি যে চমৎকার একটা উদ্যোগ এবং এই উদ্যোগ শুধুমাত্র যে একটা ছোট্ট শুধু 2টা দিনের সেমিনার তাই না, আমি বলবো যে এখান থেকে কিন্তু বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং বিভাগে কী কী ধরনের রিকোয়ারমেন্টস আছে, প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য কী কী জিনিস লাগতে পারে, ফ্যাসিলিটির জন্য কী কী লাগতে পারে, সমস্ত জিনিস হয়তো এখানে উপস্থাপন করা হবে। শেষ করব এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবার অন্তর্বর্তীর অধীনে হলেও চতুর্দশ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে চায় বিএনপি। আপিল শুনানিতে আইনজীবী, চলছে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক। বিএনপিতে বেড়েই চলেছে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ, শৃঙ্খলা ভঙ্গে কঠোর শাস্তির হুঁশিয়ারি। চাঁদপুরে সড়ক আটকে আজও বিক্ষোভ। বিএনপির শীর্ষ নেতৃত্বের আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবার ঘোষণা এনসিপির। ফেব্রুয়ারিতে ভোট না হলে বিশৃঙ্খলার শঙ্কা জামায়াত আমিরের। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নারী শিশুসহ নিহত 5, গুরুতর আহত 2, নিহতরা কুমিল্লার একই পরিবারের সদস্য। ট্রাম্প জামানায় ডেমোক্রেট শিবিরের জয় জয়কার। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়ে জোহরান মামদানির ইতিহাস, বললেন সবার জন্যই দরজা খোলা। For as long as we can remember, the working people of New York have been told by the wealthy and the well-connected that power does not belong in their hands. আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।